হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিও গাইডেন্স। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমার জন্য নিয়ে আসছি একটি নতুন ভিডিও, যা হলো গ্রাউন্ড ওয়াটার্স বা ভৌমজল। তাহলে এই ভিডিওতে আমরা গ্রাউন্ড ওয়াটার্স বা ভৌমজল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, তাহলে ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার্স বলতে কী বোঝায় না, ভূগর্ভে জলপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠ থেকে চুঁয়ে পড়া যে জল বা চুঁয়ে নেমে যাওয়া যে জল জমা হয়ে থাকে তাকেই বলা হয় কি ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আমাদের মেন যেটা জানতে হবে যে ভৌমজলের উৎস এবং তার উৎস অনুযায়ী তার যে প্রকারভেদ রয়েছে। ভৌমজল আমাদের কত রকমের হয়ে থাকে, তো প্রথমেই আমি সেটা নিয়ে আসি। প্রকারভেদ, ভৌমজলের প্রকারভেদ। তাহলে কত রকমের ভৌমজল রয়েছে তা আমরা আলোচনা করব, এবং সেই প্রকারভেদটা কী অনুযায়ী হবে না ভৌমজলের উৎসর ভিত্তিতে, ভৌমজলের উৎসের ভিত্তিতে হবে। ভৌমজলের উৎসের ভিত্তিতে এই প্রকারভেদটা করা হবে। তাহলে ভৌমজলের উৎসের ভিত্তিতে ভৌমজলকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যেতে থাকে। যেরকম কি না অধক্ষেপণের ফলে অধক্ষেপণের ফলে যে জল হয় বা তার সঙ্গে সঙ্গে হিমবাহ বা বরফ গোলা জল, তার সঙ্গে রয়েছে আমাদের তুষার গোলা বা শিশির, এই ধরনের জল বা সমুদ্রের জল, এই বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে আসি যে উৎস অনুযায়ী, যে প্রথমেই আমরা যে ভাগটাতে যাব উৎস অনুযায়ী, সেটা হলো কি না আবহিক জল। উৎস ভৌমজলের উৎসের ভিত্তিতে যে প্রথমেই যে ভাগটা আমরা আলোচনা করব সেটা হলো কি না আবহিক জল। আবহিক জল যেটাকে ইংলিশে বলা হয় কি না মিটিওরিক ওয়াটার। মিটিওরিক ওয়াটার যেটাকে ইংলিশে বলা হয় মিটিওরিক ওয়াটার। তাহলে প্রথমে যে ভাগটা আসছে আমাদের কি আবহিক জল, যাকে ইংলিশে বলছি আমরা কি মিটিওরিক ওয়াটার। তাহলে এই আবহিক জল বা মিটিওরিক ওয়াটার কাকে বলে? আচ্ছা, এই আবহিক কথার অর্থ কি? আবহিক কথাটা শুনে কি মনে হচ্ছে যে আবহাওয়া থেকে আসছে। তাহলে আবহাওয়ার যে কিছু উপাদান, সেই উপাদান থেকে যে ভৌমজলের সঞ্চয় হচ্ছে, যে উৎস আসছে, তাকে আমরা কি বলছি আবহিক জল। যেমন কি না অধক্ষেপণের ফলে, যদি তো বলি আমরা অধক্ষেপণ বলতে কি বৃষ্টিপাত, তার সঙ্গে কি রয়েছে তুষারপাত, তার সঙ্গে শিলাবৃষ্টি, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে রয়েছে কি আবার না বরফ গোলা জল, এবং তার সঙ্গে নদী, খাল, পুকুর প্রভৃতির জল যখন কি ভূপৃষ্ঠের নিচে যখন কি হচ্ছে চুঁয়ে চুঁয়ে ভেতরে নেমে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে এবং ভৌমজলস্তর হিসেবে জমা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি না আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। ক্লিয়ার? তাহলে কি বললাম না এইখানে যে জলটা থাকবে, যে নদী, নালা, খাল, বিল, বৃষ্টিপাতের জল, এই যে জল যখন ভূ অভ্যন্তরে চুঁয়ে চুঁয়ে নেমে যাবে বা অনুশ্রাবণ প্রক্রিয়ায় যখন ভূ অভ্যন্তরে নামবে এবং ভূ অভ্যন্তরে যখন এই ভৌমজলস্তরে জমা হবে, তখন তাকে বলা হয় কি মিটিওরিক জল বা আবহিক জল। ক্লিয়ার? তাহলে এই মিটিওরিক ওয়াটার বা আবহিক জলের যে স্তরটা থাকে, সেই স্তরটা আমি একটা ধরে নিলাম যে এই অঞ্চলটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এই আবহিক জল বা মিটিওরিক ওয়াটারটা লেয়ারটা রয়েছে, এটা গ্রাউন্ড ওয়াটার টেবিল বা যাকে আমরা বলছি কি না ভূ জলপৃষ্ঠ বা গ্রাউন্ড ওয়াটার টেবিল। আর এটাকে আমি ধরে নিচ্ছি কি না এই মিটিওরিক ওয়াটার বা আবহিক জল। কি হয় না এটা আমরা প্রথমেই যখন বলছি যে আবহিক জল, যেটা পুরোপুরিভাবে কি হচ্ছে আবহাওয়ার উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে না এই জলের যে পরিমাণটা বা এই জলের যে লেয়ারটা, এই লেয়ারের যে উচ্চতা, এই উচ্চতাটা কী হবে না ঋতু অনুযায়ী ওঠানামা করবে। আমরা কি জানি যে আবহিক জল বা এই নদীতে বা আমাদের পুকুর, খাল, বিলে জল সব থেকে বেশি কখন জমা হয়? বর্ষাকালে, তাই তো? শীতকালে নিশ্চয়ই এতটা জল থাকে না। সেই জন্যই বর্ষাকালে এই আবহিক জলের পরিমাণ বেশি থাকার জন্য এই ভূ অভ্যন্তরে যে আবহিক জল বা ভৌমজলের যে আবহিক জল, সেটারও পরিমাণও বেশি হয়, এবং সেই জন্য এর উচ্চতাটা তখন বেশি থাকে। তুলনামূলকভাবে যখন শীতকাল আসবে তখন এর উচ্চতাটা অনেকটা কমে যাবে। বোঝা গেল? তাহলে এই আবহিক জলের যে উচ্চতাটা সেটা শীতকালের সময় অনেকটা কমে যাবে। তাহলে আমরা বলতেই পারি যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই আবহিক জলের বা মিটিওরিক ওয়াটারের যে লেয়ারটা সেটা ওঠানামা করে, যে উচ্চতা ওঠানামা করে। বোঝা গেল? ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে
আবহিক জলের যে লেয়ার বা আবহিক ভৌমজলের যে লেয়ার, সেই লেয়ারটা কি হয় না ওঠানামা করে, তার উচ্চতা হ্রাস বৃদ্ধি ঘটে। শর্ট প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন ধরনের ভৌমজল নিয়ন্ত্রিত হয়। তাহলে কি হবে, আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। ক্লিয়ার? নেক্সট আসছি নম্বর 2-তে, সহজাত জল। সহজাত জল, সহজাত জল বা যাকে ইংলিশে বলা হয় কি কোনেট ওয়াটার, ইংরেজিতে কি বলা হয় কোনেট, কোনেট ওয়াটার। সহজাত জল বা যাকে ইংরেজিতে বলা হয় কি কোনেট ওয়াটার। তাহলে এই সহজাত জল কি না, আমরা কি জানি যে যখন সমুদ্রের গর্ভে যখন কি হয় না নদী তার গতির মাধ্যমে বা জলের মাধ্যমে যখন কি নিয়ে আসে, যা নুড়ি কাঁকর বালি বিভিন্ন যে শিলাগুলো নিয়ে আসে, শিলাচূর্ণগুলো নিয়ে আসে, সেইগুলো কোথায় জমা করে, সমুদ্রের গর্ভে এসে জমা করে, তাই তো? তাহলে ওই সমুদ্রের গর্ভে যখন জমা করে তখন সেটা কি হয় না স্তরে স্তরে জমা হয়, স্তরে স্তরে সঞ্চিত হয়। নদীর যে সেডিমেন্টগুলো যে নদী বয়ে নিয়ে আসে, সেই সেডিমেন্টগুলো কেমন হয় না স্তরে স্তরে সঞ্চিত হয়। সে সমুদ্রের গর্ভে হতে পারে বা কোনো হ্রদ হতে পারে বা কোনো নদীর পার্শ্ববর্তী কোনো এরিয়া হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হয় না ওই স্তরে স্তরে যখন জমা হচ্ছে, আমি ধরে নিলাম এখানে একটা স্তর রইল, এখানে আরেকটা স্তর, এখানে আরেকটা স্তর, এখানে আরেকটা স্তর। তাহলে এই স্তরে স্তরে কী জমা হয়, পাললিক শিলা সঞ্চয় হয়, তাই তো? বিভিন্ন সেডিমেন্ট দ্বারা যখন স্তরে স্তরে সঞ্চিত হয়, এটা একটা পাললিক শিলা, আমরা বলতে পারি যে এটা একটা পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে। তাহলে এই পাললিক শিলা যখন গঠিত হচ্ছে বা এই যখন সঞ্চয়ন হচ্ছে, এই সঞ্চয়নের সময় কি হয় না অনেক সময় এই শিলা মধ্যস্থিত বিভিন্ন জায়গায় জল সঞ্চিত অবস্থায় থেকে যায়, শিলা মধ্যস্থিত বিভিন্ন জায়গায় জল থেকে যায়, ঠিক আছে? তো সেই জন্যই এই শিলার জন্ম থেকেই বা শিলা যখন মানে ওই পাললিক শিলা যখন সৃষ্টি হচ্ছে বা পাললিক শিলা যখন সঞ্চয় হচ্ছে, তখন থেকেই এই জল থাকায় এই জন্য তাকে বলা হয় কি সহজাত জল। বোঝা গেল? বা একে আবার গোদা বাংলায় বলা যেতে পারে কি জন্মগত জল। তাহলে কি পাললিক শিলা যখন সৃষ্টি হচ্ছে তখন থেকে এই জল থাকছে, বা পাললিক শিলা যখন জন্ম হচ্ছে তখন থেকে এই জল ওই শিলার মধ্যে আবদ্ধ অবস্থায় থাকছে, সেই জন্য যাকে বলছে কি না সহজাত জল বা জন্মজাত জল। বোঝা গেল? বা কোনেট ওয়াটার। তাহলে কোনেট ওয়াটার কোন শিলায় দেখা যায় না, কোনেট ওয়াটার দেখা যায় পাললিক শিলাতে, পাললিক শিলাতে, পাললিক শিলায় কোন ওয়াটার দেখা যায়, কোন ভৌমজলের ভাগটা দেখা যায়, সহজাত জল বা কোনেট ওয়াটার। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছি উৎসন্দ জল। নেক্সট আসছি উৎসন্দ জল। 3 নম্বর পয়েন্ট করো, উৎসন্দ জল। উৎসন্দ জল যেটাকে ইংরেজিতে বলা হয় জুভেনাইল ওয়াটার, যেটাকে ইংরেজিতে বলা হয় কি জুভেনাইল ওয়াটার। তাহলে এই উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটারটা কি না, যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তখন আমরা কি জানি যে ওইখান থেকে কি বেরিয়ে আসে, বিভিন্ন ধরনের গ্যাস বেরিয়ে আসে, তার সঙ্গে জলীয় বাষ্প বেরিয়ে আসে। কিন্তু সেটা যদি ভূগর্ভের মধ্যে হয়, যেটাকে আমরা কি বলি উদ্বেদী অগ্নুৎপাত যখন হয় যদি আমরা বলি, তখন সেখানে কি হয় ফেকোলিথ, লফোলিথ, ব্যাকোলিথ, সিল ডাইক এগুলো তৈরি হয়, তাই তো? তাহলে ওই ম্যাগমার মধ্যে থেকে যে ওই ভূ অভ্যন্তরে যে ম্যাগমা, সেই ম্যাগমার মধ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে। ওই ম্যাগমার মধ্যে, চলো এদিকে ছবিটা করছি, ধরে নিলাম এটা পুরো একটা ম্যাগমা স্তর, এখানে প্রচুর পরিমাণ ম্যাগমা রয়েছে। তাহলে এই ম্যাগমা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প কী হচ্ছে না এই শিলার মধ্যস্থিত যে ফাটল, সেই ফাটল বরাবর উপরে উঠে আসছে, এই ফাটল বরাবর জলীয় বাষ্প উপরে উঠে আসছে এবং এই জলীয় বাষ্প উপরে উঠে এসে ওই ভৌমজল স্তরে একটা স্তর তৈরি করছে, একটা ভৌমজল স্তর তৈরি করছে উপরে উঠে এসে।
মৃত্তিকার মধ্যস্থিত। তাহলে তাকেই বলা হচ্ছে কি না উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার, তাকেই বলা হচ্ছে উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। বোঝা গেল? তাহলে এক কথায় কি বলা যাবে না ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে যে জলীয় বাষ্প উপরে শিলার মধ্যস্থিত ফাটল দ্বারা উপরে উঠে আসে এবং উঠে এসে ভৌম জলস্তর এসে ওইখানে এসে কী হচ্ছে না জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে। এই অঞ্চলে যে জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে এবং সেখানে কি হচ্ছে জলে পূর্ণ হচ্ছে, শিলা মধ্যস্থিত জলে পূর্ণ হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে বলছি কি উৎসন্দ জল। বুঝা গেল? তখন তাকে বলছি কি উৎসন্দ জল। তাহলে এটা কখন ঘটে থাকছে? যখন উদ্বেদী অগ্নুৎপাত হচ্ছে, যখন উদ্বেদী অগ্নুৎপাত হচ্ছে তখন এই জলটার পরিমাণটা বেশি হয়ে থাকে, বা এই জুভেনাইল যে ওয়াটারটা উৎসন্দ যে জলটা তার পরিমাণ বেশি হয়ে থাকে। আমরা যেমন শিলার ক্ষেত্রে ওই আগ্নেয় শিলার যে ভাগটা বললাম যে উদ্বেদী আগ্নেয় শিলা, তাহলে সেই উদ্বেদী আগ্নেয় শিলাতে আমরা দুটো ভাগ পড়েছি, একটা হচ্ছে পাতালিক বা প্লুটোনিক আর একটা হচ্ছে উপপাতালিক। তাহলে এই ক্ষেত্রেও দুটো ভাগ হয় এর। এই উৎসন্দ জলকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্লুটোনিক বা পাতালিক, পাতালিক বা প্লুটোনিক ওয়াটার, আর একটা কি উপপাতালিক, উপপাতালিক। তাহলে এই পাতালিক ওয়াটার বা প্লুটোনিক ওয়াটার কোনটাকে বলছি না যেটা অনেক গভীরে, ভূবন্তরের অনেক গভীরে যেটা অবস্থান করছে তখন তাকে বলছি কি পাতালিক ওয়াটার। আর একটা কি উপপাতালিক কোনটা, যখন তার একটু কম গভীরে রয়েছে, না এতটা গভীরে থাকছে না, সেটা আর একটু কম গভীরতায় রয়েছে, ঠিক আছে, তখন তাকে বলছি কি এখানে যে ছবিটা আমি করেছিলাম, তাহলে এই 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 জায়গায় যে জলটা জমবে তখন তাকে আমরা কি বলছি পাতালিক ওয়াটার। আর তার ঠিক ওপরে ভূপৃষ্ঠের কাছাকাছি যে জায়গায় জলটা জমবে তখন তাকে আমরা কি বলছি উপপাতালিক জল। বুঝা গেল? বা এটাকে আবার অনেক সময় বলা হয় কি, এটাকে আবার বলা হয় কি ভলকানিক ওয়াটার বা ম্যাগমাটিক ওয়াটার। এটাকে আবার বলা হয় কি ভলকানিক ওয়াটার, বা আবার বলা হয় ম্যাগমাটিক ওয়াটার, ম্যাগমাটিক জলও বলা হয়ে থাকে। কোনটাকে বলা হয়? ওই উপপাতালিকটাকে। বোঝা গেল? তাহলে উৎসন্দ যে জলটা যে জুভেনাইল যে ওয়াটার, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা কি পাতালিক বা প্লুটোনিক ওয়াটার, একটা কি উপপাতালিক বা ভলকানিক ওয়াটার বা ম্যাগমেটিক জল। ক্লিয়ার? ক্লিয়ার তো? এই টোটালটাকে এই যে জুভেনাইল যে ওয়াটার বা উৎসন্দ জল, ঠিক আছে, এটাকেও অনেক সময় ম্যাগমেটিক ওয়াটার বলা হয়ে থাকে। এই টোটাল এই উৎসন্দ জলটাকেও অনেক সময় দেখবে অনেক বইয়ে তোমাদের দেওয়া থাকবে যে এটাকেও বলা হয়েছে কি ম্যাগমেটিক ওয়াটার হিসেবে বলা হয়েছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে এগোচ্ছি। চার নম্বর পয়েন্ট লেখো মহাসাগরীয় জল। 4 নম্বর পয়েন্ট লেখো মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। ঠিক আছে? তাহলে মহাসাগরীয় জল কীভাবে ভৌমজলের সৃষ্টি করছে না, উপকূলীয় অঞ্চলে আমাদের মহাসাগরগুলো যে বিভিন্ন মহাসাগরগুলো রয়েছে তার উপকূল অঞ্চলে কিছুটা এলাকাতে কী হচ্ছে না প্রবেশশিলার মধ্য দিয়ে জল ভূবন্তরে নিচের দিকে নেমে যাচ্ছে এবং এইভাবে গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজলের রিচার্জ করছে বা ভৌমজলের সঞ্চয় করছে। ক্লিয়ার? তখন তাকেই বলছি যে মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। ক্লিয়ার? আরেকটা পয়েন্ট রয়েছে 5 নম্বর পয়েন্ট লেখো ঘনীভূত জল। ঘনীভূত জল 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি ঘনীভূত জল বা ঘনীভূত জল, যার ইংলিশটা হচ্ছে কনডেন্সড ওয়াটার। যার ইংলিশটা কি বললাম না কনডেন্সড ওয়াটার।
ঘনীভূত জল বা কনডেন্সড ওয়াটার। তাহলে এই ঘনীভূত জলটা কোথায় লক্ষ্য করা যায়? এটা লক্ষ্য করা যায় মরু অঞ্চলে। কি হয় মরুভূমিতে, কি হয় আমরা কি জানি, যে ওইখানে প্রচুর পরিমাণ বাষ্পীভবন হয়, তাই তো। তাহলে সেই জন্য মৃত্তিকার কিছুটা গভীরে ভূগর্ভের দিকে কি হয় না, সেইখানে জলীয় বাষ্প খুব পরিমাণে জমা হয়ে থাকে, এবং ওই জলীয় বাষ্প যখন কি আস্তে 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 যখন শীতল হয়, তখন কি হয় জলে পরিণত হয়। তখনই তাকে বলা হচ্ছে ওই জলীয় বাষ্পপূর্ণ যে জলটা, তাকেই বলছি কি আমরা ঘনীভূত জল বা কনডেন্স ওয়াটার। তাহলে ওই জলটা কেমন অবস্থায় থাকছে? ঘনীভূত অবস্থায়, বাষ্পীয় অবস্থায় থাকছে বা গ্যাসীয় অবস্থায় থাকছে। পরে সেটা কী হচ্ছে, যখন শীতল বাড়ছে, সেখানে শীতলতা যখন বাড়ছে, তখন সেখানে কী হচ্ছে না, সেটা ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছে। সেই জন্যই তাকে বলছে কি না ঘনীভূত জল বা কনডেন্সড ওয়াটার। বোঝা গেল? ক্লিয়ার তো? ওকে। তাহলে ভৌমজলের উৎসের ভিত্তিতে ভৌমজলকে কটি ভাগ করা যাচ্ছে? আমরা 5টি ভাগ করেছি এখানে। 1 নম্বরে কি রয়েছে? আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। তাহলে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার বলতে কি বললাম না, যে জল আবহাওয়ার যে বিভিন্ন উপাদান দ্বারা যার নির্ভরতা করছে, যেমন কি না বৃষ্টিপাত, তুষারপাত, বরফ গলা জল, ঠিক আছে। এই জলগুলো কোথায় আসছে? নদী, নালা, খাল, বিল আসছে, এবং এই অঞ্চল থেকে বা এই নদী, নালা, খাল, বিল থেকে যখন কি হচ্ছে ভূপৃষ্ঠের নিচে অনুস্থাপন প্রক্রিয়ায় ভূগর্ভে যে ভৌমজলস্তর সৃষ্টি করছে বা ভৌমজল রিচার্জ করছে, তখন তাকে আমরা কি বলছি? আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। নেক্সট আসছে কি সহজাত জল বা কনেট ওয়াটার। তাহলে সহজাত জল কাকে বলছি না, যে জল শিলা সৃষ্টির প্রথম পর্যায় থেকেই রয়েছে, সঞ্চিত অবস্থায় রয়েছে। আমরা কি জানি যে পাললিক শিলা স্তরে স্তরে ভাবে সঞ্চিত হয়। তাহলে ওই পাললিক শিলার যে সঞ্চয়, সেই সঞ্চয় কার্যের সময়ই বা গঠন কার্যের সময় থেকেই যে জল সঞ্চিত অবস্থায় থাকে শিলা মধ্যস্থিত অঞ্চলে, তাকেই বলছি আমরা কি সহজাত জল বা কনেট ওয়াটার। নেক্সট হচ্ছে উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। উৎসন্দ জলটা কি? যখন অগ্নুৎপাত হয়, আমরা জানি কি তার সঙ্গে সঙ্গে প্রচুর গ্যাস বেরোয়, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে, সবথেকে বেশি পরিমাণে কী বেরোয়? H2O বা ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প বেরোয়। কিন্তু দেখা গেল কি অগ্নুৎপাতটা বাইরে বেরিয়ে এলো নি, এটা উদ্বেদী অগ্নুদ্গম ঘটে গেল। তাহলে ভূ অভ্যন্তরের মধ্যেই ওই ম্যাগমা থেকে কী হচ্ছে, প্রচুর পরিমাণ যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প শিলার মধ্যস্থিত ফাটলের দ্বারা উপরে উঠে এসে ভৌম জলস্তরের যোগান দিচ্ছে। তখন তাকে আমরা বলছি কি উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। নেক্সট আসছি মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। তাহলে উপকূলবর্তী অঞ্চলে কী হয় না, মহাসাগরের বা সমুদ্রের জল ভূগর্ভে আস্তে আস্তে চুঁয়ে চুঁয়ে ভেতরে যায় এবং ভৌমজলস্তরের সঞ্চয় করে। নেক্সট আসছি ঘনীভূত জল বা কনডেন্সড ওয়াটার। সেটা কি না, সেটা শুধুমাত্র দেখা যায় মরু অঞ্চলে। সেখানে কি হয় না, প্রচুর পরিমাণে বাষ্পীভবন হয়। বাষ্পীভবনের কারণে কি হয় না, একটু মৃত্তিকার একটু গভীরে সেখানে কনডেন্সড অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় এই জল জমা হয়ে থাকে, তখন তাকে বলা হয় কি ঘনীভূত জল বা কনডেন্সড ওয়াটার। ক্লিয়ার? ওকে। তাহলে প্রকারভেদ হয়ে গেল। ভৌমজলের উৎসের ভিত্তিতে আমরা প্রকারভেদটা পড়লাম। এরপরে আমরা পড়ব কি না ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী, বা ইংরেজিতে যাকে বলছে কি কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ গ্রাউন্ড ওয়াটার, কন্ট্রোলিং ফ্যাক্টরস। তাহলে এই নিয়ন্ত্রকগুলি কী কী না, প্রথমেই যে পয়েন্টটা আসবে সেটা হলো কি না অধক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। তাহলে এই অধক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব কিভাবে ভৌমজলকে নিয়ন্ত্রণ করবে না, এটা বলতে গিয়ে প্রথমে একটা উদাহরণ বলছি। যা আমরা সবাই দেখেছি যাদের বাড়িতে কুয়ো রয়েছে, বর্ষাকালে কী হয় না কুয়োর জলটা অনেক কাছে চলে আসে, মানে জলটা অনেক উচ্চতা বৃদ্ধি পায়, জলের উচ্চতাটা বৃদ্ধি পায়, এবং শীতকালে সেই জলটা অনেকটা গভীরে চলে যায়। এটা কেন হয়? তার কারণ হচ্ছে কি না বর্ষাকালে ভৌমজলস্তরটা বেশি সঞ্চিত হয়, মাটিতে বেশি জল মাটির মধ্য দিয়ে
নিচের দিকে নেমে যায়, বা অনুশ্রবণ যে প্রক্রিয়াটা, সেই অনুশ্রবণ প্রক্রিয়াটা বর্ষাকালে বেশি হয়। তার কারণ কি না, বর্ষাকালে প্রায় দিনই বৃষ্টিপাত হচ্ছে, প্রায় সব দিনই বৃষ্টিপাত হয়, সেই জন্য। এবং বর্ষাকালে যে বৃষ্টিপাতটা হয় অনেক সময় কী হয় না, কম পরিমাণে হয়, খুব হালকা 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 বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে হচ্ছে, 2-3 দিন ধরে হচ্ছে একটা না। তাহলে যখনই খুব কম পরিমাণ বৃষ্টিপাত বেশি সময় ধরে হবে, এই যে বলেছি আমি স্থায়িত্বটা কথাটা বলেছি, তাহলে বৃষ্টিপাত কম পরিমাণ হবে কিন্তু অনেক সময় ধরে হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কী হচ্ছে না, জলটা মাটির গভীরে প্রবেশ করছে, ইনফিল্ট্রেশনটা সেই ক্ষেত্রে বেশি হচ্ছে বা অনুশ্রবণটা বেশি হচ্ছে। আর একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরে নাও যে একটা গ্লাসে আমি 1 গ্লাস জল নিলাম এবং সেই 1 গ্লাস জলে গ্লাসের তলায় একটা ফুটো করে দিলাম, তাহলে সেই ফুটো দিয়ে ফোঁটা 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 একটা জায়গায় একই স্থানে জলটা পড়ছে। সেই ক্ষেত্রে কী হবে, জলটা কি গড়িয়ে যাবে? গড়িয়ে যাবে না, জলটা ওই মাটিতেই আস্তে 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 করে মাটিটা শুকতে থাকবে এবং মাটিটা টানতে থাকবে। কিন্তু ওই 1 গ্লাস জলকে যদি আমি একসঙ্গে ঢেলে দিই, তখন কী হবে না, জলটা গড়িয়ে চলে যাবে, তাই তো? তখন কী হবে, জলটা ফ্লো করবে, গড়িয়ে চলে যাবে। তাহলে সেই জন্যই বলছি যে অধক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব, তাহলে অধক্ষেপণের পরিমাণ যখন কী হবে বেশি এবং তার সঙ্গে সঙ্গে স্থায়িত্বটাও বেশি হবে, ঠিক আছে, তখনই কী হবে না, ভৌমজলের পরিমাণও বেশি হবে, তখন ভৌমজলের যে সঞ্চয়, সেই সঞ্চয়ের পরিমাণটা অনেক বেশি হবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট কী হলো না, বাষ্পীভবন। নেক্সট পয়েন্ট হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন বাষ্পীভবন বা যাকে বলা হয় ইভাপোরেশন। তাহলে এই বাষ্পীভবন বা এভাপোরেশন কিভাবে গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজলকে নিয়ন্ত্রণ করছে না, এটা কোথায় দেখা যাবে? এটা মূলত দেখা যাবে কি উষ্ণ ও শুষ্ক অঞ্চলে। উষ্ণ ও শুষ্ক অঞ্চলে, কারণ আমরা জানি কি যে উষ্ণ ও শুষ্ক অঞ্চলে এই বাষ্পীভবনের মাত্রাটা বেশি হয়, তাই তো? উষ্ণ ও শুষ্ক অঞ্চলে এই বাষ্পীভবনের মাত্রাটা অনেকটাই বেশি হয়। তাহলে সেই অঞ্চলে কি হয় না, কৈশিক প্রক্রিয়ায় ভৌমজল স্তর যদি থাকে, এটা যদি ভৌমজল স্তর হয়, এর উপরে মৃত্তিকা স্তর, এই স্তরটা আমি ধরে নিলাম কি সম্পৃক্ত স্তর বা ভৌমজল স্তর। তাহলে এর ঠিক ওপরে এটা আমি ওয়াটার টেবিল, গ্রাউন্ড ওয়াটার টেবিল, তাহলে এইখান পর্যন্ত জল রয়েছে, তার উপরে যে রয়েছে এটা একটা অসম্পৃক্ত স্তর, মৃত্তিকা স্তর। এই স্তরে কী হয় না, ফাটল দিয়ে জল কৈশিক প্রক্রিয়ায় ওপরে উঠে আসে, বাষ্পায়িত হয়ে জল ওপরে উঠে আসে কৈশিক প্রক্রিয়ায়, সেটাকেই বলা হচ্ছে কি বাষ্পীভবন বা ইভাপোরেশন। তাহলে যেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে, তাহলে সেইখানে এই যে জলস্তরটা সেটা আস্তে আস্তে নেমে যাবে নিচের দিকে, আর যেখানে কম হবে সেখানে জলস্তরটা বোঝাই থাকবে একই রকম। বোঝা গেল? তাহলে উষ্ণ মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে কী হয় না, বাষ্পীভবনের পরিমাণটা বেশি হয়, সেই জন্য সেখানে যে গ্রাউন্ড ওয়াটার যে টেবিলটা থাকে সেটা অনেকটা নিচে নেমে আসে। কিন্তু যে অঞ্চলে কী হয় না, ওই বাষ্পীভবনের পরিমাণটা কম হবে, সেখানে টেবিলটা যে গ্রাউন্ড ওয়াটার যে রিচার্জ হবে সেই অনুযায়ী টেবিলটা থাকবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি স্বছিদ্রতা বা স্বরন্ধ্রতা বা পরোসিটি। স্বছিদ্রতা, এটাকে আবার বলা হয় রন্ধ্রতা, ইংরেজিতে যাকে বলা হয় পোরোসিটি। স্বছিদ্রতা বা রন্ধ্রতা বা পরোসিটি। তাহলে এই স্বছিদ্রতা বা রন্ধ্রতা বা পরোসিটি ব্যাপারটা কি না, একটা যে শিলা রয়েছে, এটা যদি আমি একটা মাটি ধরি বা একটা শিলা ধরি, তাহলে এর মধ্যস্থিত বিভিন্ন কোণা রয়েছে, বিভিন্ন আকারের, ছোট বড় বিভিন্ন আকারের কোণা রয়েছে। তাহলে এই শিলা মধ্যস্থিত বা এই যে শিলার মধ্যস্থিত যে কোণা রয়েছে, এই কোণার মাঝখানে, তাহলে এগুলো যদি আমি একটা কোণা ধরে নিই, তাহলে এর মাঝখানে মাঝ বরাবর কী রয়েছে, এই স্থানগুলো কি শূন্যস্থান রয়েছে, এই স্তরগুলো কি শূন্য রয়েছে, তাহলে এখানে কি রয়েছে, বায়ুস্তর রয়েছে। তাহলে এই শূন্যস্থানটা ফিল আপ করার জন্য বা এই শূন্যস্থানের মধ্য দিয়ে কি হয় না, জল প্রবেশ করে বা জল ওখানে থাকে। ক্লিয়ার? তাহলে এই যে শূন্যস্থানগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোকেই বলছে কি না স্বছিদ্রতা বা রন্ধ্রতা বা ইংরেজিতে যাকে বলছে পোরোসিটি। ক্লিয়ার? তাহলে বিভিন্ন আকৃতির যে কোণা, শিলা মধ্যস্থিত বিভিন্ন আকৃতির যে কোণা, তাদের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকছে, সেই শূন্যস্থান বা ফাঁকা জায়গাগুলোকেই বলা হচ্ছে কি
সছিদ্রতা বা পোরোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এই পোরোসিটি কীভাবে আমরা মেজার করব, এটা অনেক সময় এক্সামে আসে। পোরোসিটি মেজার করার একটা সিস্টেম রয়েছে, এটা পার্সেন্টেজে মেজার করা হয়। আচ্ছা, আমি পি ধরে নিচ্ছি, সরি গাইস, পিটা ধরে নিচ্ছি পোরোসিটি, ডাব্লিউ বাই ভি। তাহলে পি সমান কি বললাম, পোরোসিটি। ডাব্লিউ সমান কি, তাহলে ডাব্লিউ সমান কি হবে না, ওই মৃত্তিকাতে সছিদ্রতার পরিমাণ বা সছিদ্রতার আয়তন, মোট সছিদ্রের আয়তন, আর ভি সমান কি হবে না, মোট মৃত্তিকার বা শিলার আয়তন। ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, এখানে জায়গা নেই, রাউন্ড করে দিলাম, ইন্টু 100। এটা কিসে বেরোয় সবসময়, এটা পার্সেন্টেজে বের করানো হয়, এটাকে সবসময় এটা পার্সেন্টেজে মেজার করা হয়। ক্লিয়ার? তাহলে নেক্সট পয়েন্ট আসো, নেক্সট পয়েন্ট আসছি, এটা হয়েছে নেক্সট 4 নম্বর পয়েন্টে আসছি। সেই 4 নম্বর পয়েন্ট হলো কি না, প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি। মৃত্তিকার মধ্যে যে প্রবেশ্যতা থাকে, সেই প্রবেশ্যতা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে পারমিয়াবিলিটি বা প্রবেশ্যতা। তাহলে ওই যে বললাম কি না, ওই শিলা মধ্যস্থিত যে ফাঁকা জায়গাগুলো থাকছে, বায়ু শূন্য যে স্থানগুলো থাকছে, সেই স্থানগুলোর মধ্য দিয়ে কী হচ্ছে না, জল সহজেই এক স্তর থেকে অন্য স্তরে প্রবেশ করতে পারছে না, উপরের স্তর থেকে নিচের স্তরে যেতে পারছে, বা সহজেই ইনফিল্ট্রেশন করতে পারছে, বা অনুশ্রাবণ প্রক্রিয়াটা কার্যকর হচ্ছে। তাকেই বলছে আমরা কি, মৃত্তিকার প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি। ক্লিয়ার? তাহলে কোন মৃত্তিকার প্রবেশ্যতা সব থেকে বেশি হবে এবং কোন মৃত্তিকার সব থেকে কম হবে না, যে মৃত্তিকার মধ্যে সছিদ্রতা বেশি থাকবে তার প্রবেশ্যতা বেশি হবে, আর যে মৃত্তিকাতে সছিদ্রতার পরিমাণ কম থাকবে তার প্রবেশ্যতা কম হবে। যেমন ধরো কী হবে না, পলি মাটি, বেলে মাটি, আচ্ছা বেলে মাটি, পলি মাটি, নুড়ি বা কাঁকর, বালি, এগুলো হবে। এগুলোর ক্ষেত্রে কি সছিদ্রতা বেশি রয়েছে, তাহলে এগুলোতে কী হবে, প্রবেশ্যতাটা বেশি হবে। তাহলে একই রকমভাবে প্রবেশ্যতা কম কিসে হবে, এঁটেল মাটি, তার সঙ্গে সঙ্গে কী হবে, গ্রানাইট, ব্যাসাল্ট, এই যে শিলাগুলো রয়েছে, তাহলে এগুলোতেও প্রবেশ্যতার পরিমাণ খুব কম বা সছিদ্রতার পরিমাণ নেই বললেই চলে, সেই জন্য এগুলোতে কী নেই, প্রবেশ্যতা নেই। ক্লিয়ার? একটা ব্যাসাল্ট বা গ্রানাইটের উপরে যদি আমরা জল ঢালি, সেই জলটা কিন্তু ভেতরে ঢুকবে না, বাইরে ফ্লো হয়ে যাবে। তাহলে কিন্তু যদি ওই বললাম কি না, পলি মাটি বা বেলে মাটি, এই ক্ষেত্রে যদি আমরা তার উপরে যদি জল ঢালি, তখন ওই জলটা আস্তে 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 শুষে নেবে মৃত্তিকাটা। ক্লিয়ার? ওকে, এরপর নেক্সট পয়েন্ট আসছি, 5 নম্বর পয়েন্ট, ভূমির ঢাল। ভূমির ঢাল বা স্লোপ অফ ল্যান্ড, ভূমির ঢাল বা স্লোপ অফ ল্যান্ড। তাহলে এই ভূমির ঢাল কীভাবে ভৌমজলের বা ভৌমজলকে নিয়ন্ত্রণ করবে। এই ছবিটা করো, এটা কীভাবে নিয়ন্ত্রণ করবে, তাহলে এইটা কি, এটা সমভূমির মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এইখানে একটা বেশি পরিমাণ ঢাল রয়েছে, এখানে একটু কম রয়েছে, এখানে একদমই ঢাল নেই। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এইখানে যদি বৃষ্টিপাত হয়, সব থেকে যদি বেশি ধরো এইখানটাই বেশি বৃষ্টিপাত হলো, তখন কী হবে, এই জলটা খুব জোরে বা খুব বেশি গতিতে ফ্লো করবে বা প্রবাহিত হবে। এইখানে যদি হয় একটু কম গতিতে প্রবাহিত হবে, কিন্তু এইখানে যদি বৃষ্টিপাত হয় বা এখানে যদি জল আসে, তখন কী হবে, জলটা খুব জোরে ফ্লো করবে না, বা জলটা অনেক সময় ধরে এই স্থানে দাঁড়িয়ে থাকবে। আর যখনই জলটা অনেক সময় ধরে এখানে এই স্থানে দাঁড়িয়ে থাকবে, তখন কী হবে, এখানে ইনফিল্ট্রেশনের যে মানটা, সেই ইনফিল্ট্রেশনের মানটা বা অনুস্রাবনের মানটা বৃদ্ধি পাবে। তাহলে ইনফিল্ট্রেশন কোনখানে হবে, এখানে হবে না এখানে বেশি হবে, নিশ্চয়ই এখানে হবে,
যেখানে সমতল এরিয়া রয়েছে, যেখানে জলটা কিছুক্ষণ ধরে বা বেশ কিছুক্ষণ ধরে জমা থাকছে, সেখানে ইনফিল্ট্রেশনের পরিমাণটা বেশি হবে কার তুলনায়, যেখানে ঢালু অংশ রয়েছে তার তুলনায়। ক্লিয়ার? তাহলে সেইরকমভাবেই যে ভূমির ঢাল কী করছে না ভৌমজলকে নিয়ন্ত্রণ করছে। তাহলে যেখানে ঢাল কম সেখানে অনুপ্রবেশের পরিমাণ বেশি এবং ভৌমজলের পরিমাণও বেশি হবে, আর যেখানে ঢাল বেশি সেখানে অনুপ্রবেশের পরিমাণও কম আর ভৌমজলের সঞ্চয়ের পরিমাণও কম হবে। ক্লিয়ার? এগুলো আমি ইরেজ করছি, জায়গা নেই আর। নেক্সট পয়েন্ট করো নাম্বার 6, একটা প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার অবস্থান বা অপ্রবেশ্য শিলার অবস্থান করলে হয় অপ্রবেশ্য শিলার অবস্থান। অপ্রবেশ্য শিলার অবস্থান, তাহলে আমি ধরে নিলাম কি এটা একটা প্রবেশ্য শিলা আর এটা হচ্ছে অপ্রবেশ্য শিলা। তাহলে এই প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার স্তরটা অবস্থান করে কি হচ্ছে না, এই স্তরে যে জলটা উপর দিক থেকে যে চুঁয়ে চুঁয়ে যে জলটা এই স্তরে আসছে, ঠিক আছে, বা এখানে বৃষ্টিপাতের পরে যে এই স্তরে যে জলটা জমা হচ্ছে, সেই জলটা কি হচ্ছে না নিচে আর নামতে পারছেন না, তার কারণ কি, এই যে স্তরটা রয়েছে এটা একটা কম্প্যাক্ট, এটা একটা অপ্রবেশ্য স্তর, এই স্তরে জল কোনোভাবেই প্রবেশ করবে না। আর যখন এই স্তরে জলটা প্রবেশ করছে না তখন কী হচ্ছে, তার ঠিক ওপরে এই প্রবেশ স্তরে জলটা জমে থাকছে এবং যে গ্রাউন্ড ওয়াটার টেবিল তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কী হচ্ছে না ওই গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজলের সঞ্চয়ের বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে এই অপ্রবেশ্য শিলাস্তরটাও নিয়ন্ত্রণ করছে ভৌমজলকে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট করো 7 নম্বর পয়েন্ট, যে উদ্ভিদ আচ্ছাদনের অবস্থান বা উদ্ভিদের অবস্থান। উদ্ভিদের অবস্থান, ভেজিটেশন কভার, ইংরেজিটা হচ্ছে ভেজিটেশন কভার। তাহলে আমরা কি জানি যে উদ্ভিদ যেখানে থাকে সেখানে মৃত্তিকা ক্ষয় কম হয়, তার কারণ কি না জল ততটা পরিমাণে বেগে যেতে পারে না, সেই জন্য মৃত্তিকা ক্ষয়টা হয় না। আর এটাও এখানে পড়ছি যে ইনফিল্ট্রেশন যখন হবে সেই ইনফিল্ট্রেশনটা কোথা থেকে হবে, প্রথমে একদম ভূপৃষ্ঠস্থ যে মৃত্তিকা থাকবে, তাহলে ওই মৃত্তিকা যদি থাকে বা উদ্ভিদের যদি অবস্থান থাকে সেখানে কি হচ্ছে ওয়াটার ফ্লোটা অনেক ধীর গতিতে হচ্ছে, আর যখনই ধীর গতিতে ওয়াটার ফ্লোটা হবে বা জলের প্রবাহটা অনেক কম গতিতে হবে তখন কি হবে, ইনফিল্ট্রেশনের যে মানটা, অনুশ্রবণের যে পরিমাণটা সেটা অনেক বেশি হবে তুলনামূলক যেখানে উদ্ভিদ নেই, সেইখানের থেকে যেখানে উদ্ভিদ আছে সেখানে ইনফিল্ট্রেশনটা কি অনেক বেশি হবে বা অনুশ্রবণ যে প্রক্রিয়াটা অনেক বেশি হবে। আর অনুশ্রবণ প্রক্রিয়া বেশি হলে কি হবে, ভৌমজলের স্তরটা বৃদ্ধি পাবে বা ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে উদ্ভিদের অবস্থানও ঠিক এইভাবেই ভৌমজলকে নিয়ন্ত্রণ করে থাকে। এই কয়েকটা পয়েন্ট বললাম, কি বললাম না অধক্ষেপণের স্থায়িত্ব ও পরিমাণ। নেক্সট পয়েন্ট বললাম বাষ্পীভবন। আচ্ছা 3 নম্বর পয়েন্ট বলেছিলাম সচ্ছিদ্রতা বা পোরোসিটি। 4 নম্বর পয়েন্ট বলেছিলাম কি পারমিয়াবিলিটি বা প্রবেশ্যতা। আচ্ছা 5 নম্বর পয়েন্ট বলেছিলাম কি ভূমিরূপের ঢাল বা ভূমির ঢাল। আচ্ছা 6 নম্বর পয়েন্ট বলেছি দেখো তোমার হচ্ছে অপ্রবেশ্য শিলার অবস্থান, যে একটা প্রবেশ্য শিলার নিচে একটা অপ্রবেশ্য শিলার অবস্থান। আর লাস্ট পয়েন্ট বলেছি 7 নম্বর পয়েন্ট বলেছি উদ্ভিদের আচ্ছাদন বা উদ্ভিদের অবস্থান। ক্লিয়ার? আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস তোমাদের কালকে আমি নেব, নেক্সট এর পরের অংশ নেব। নেক্সট ভৌমজলের যে উলম্ব বিস্তার রয়েছে তার সঙ্গে ভৌমজলের যে বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে কাস্ট অঞ্চলের, এই ক্লাসগুলো একটার পর একটা ক্লাস নেব। আজকে এই পর্যন্তই থাক। ক্লিয়ার? এখানে আবার প্রস্রবণ রয়েছে, স্প্রিং
তার যে ভাগগুলো রয়েছে, অনেকগুলো ক্লাস হবে এখানে, পরপর ধাপে ধাপে ক্লাস হবে, একটু একটু করেই হোক। আরেকটা কথা, যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যাতে তোমরা নেক্সট ভিডিওর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা পেয়ে যাও। ধন্যবাদ।